আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে মেকানিজম অফ এভলিউশন। অর্থাৎ এই পদ্ধতি যেটা রয়েছে, এটা যেটা বলা হয় যে বিবর্তনের পদ্ধতি। অর্থাৎ আমরা দেখি যে আমাদের পরিবেশের মধ্যেতে যে অ্যাকচুয়ালি জীবগুলো রয়েছে তারা কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। তো সেই অ্যাকচুয়ালি যে পরিবর্তন এবং বিবর্তন যেটাকে আমরা বলি, সেটা কিভাবে সম্পন্ন হচ্ছে বা কোন কোন ঘটনা অ্যাকচুয়ালি বিবর্তনে সহায়তা করছে, সেইগুলো সম্পর্কেই আমরা এখানেতে পড়বো। এবার যখনই দেখো বিবর্তনের কথা বলা হয়, সবসময় আমরা জানি যে ভেরিয়েশন অ্যাকচুয়ালি বিভিন্ন জীবের মধ্যে যে বৈচিত্র্যতা, সেইটাই কিন্তু এভলিউশনের একদম প্রাথমিক উপাদান। কারণ ভেরিয়েশন না এলে কোনোদিনই কিন্তু এভলিউশন ঘটা সম্ভব নয়। এবার সেই জন্য ভেরিয়েশনকে আমরা সবার প্রথমে একটু আলোচনা করে নেব। এবং ভেরিয়েশন বিভিন্ন প্রকারের হয়। যেমন দেখো, প্রকৃতির ওপর ভিত্তি করে দু রকম হতে পারে, একটা হচ্ছে ফিনোটাইপিক ভেরিয়েশন, একটা হচ্ছে জিনোটাইপিক ভেরিয়েশন। যেমন আমরা দেখি যে বিভিন্ন প্রজাতিগুলো তাদের প্রত্যেকে কিন্তু একে অপরের থেকে দেখতে আলাদা। তো যখন দেখতে প্রত্যেককে একে অপরের থেকে আলাদা হয়, তখন সেই ধরনের ভেরিয়েশনকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ফিনোটাইপিক ভেরিয়েশন। আর কোনো একটা স্পিসিসের মধ্যে, ধরো মানে শুধু মানুষের মধ্যে, তাদের যে প্রত্যেকের একে অপরের থেকে যে পার্থক্য, সেই পার্থক্যের কারণ হচ্ছে প্রত্যেকের তো ক্রোমোজোম নাম্বারটা সেমই। কিন্তু তাদের যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো রয়েছে, সেই জিনগুলোর পার্থক্যের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু একে অপরের থেকে আলাদা হয়। তো এই ধরনের ভেরিয়েশনকে যেটা বলা হয়, সেটা হচ্ছে জিনোটাইপিক ভেরিয়েশন। অ্যাকচুয়ালি ফিনোটাইপিক ভেরিয়েশনটা বাইরে থেকে বোঝা যায়, জিনোটাইপিক ভেরিয়েশন কিন্তু কখনোই বাইরে থেকে বোঝা যায় না। এবং ফিনোটাইপ জিনোটাইপ আমরা মেন্ডেলিজম থেকে সেখানে জানি। অন্যদিকে দেখো যে অ্যাকচুয়ালি ফিনোটাইপিক ভেরিয়েশন যেগুলো রয়েছে, সেইগুলোকে নিয়ে আবার বিভিন্নভাবে আলোচনা করা হয়। কখনো দেখো সেটা মরফোলজিক্যাল হতে পারে। মরফোলজিক্যাল মানে হচ্ছে বাইরে থেকে তুমি দেখতে পাচ্ছ, যে বাইরে থেকেই দেখা যাচ্ছে, এটার জন্য কিন্তু মানে ভেতর থেকে দেখার বা কোনো ব্যাপার নয়। যেমন দেখো, অ্যাকচুয়ালি বিভিন্ন মানুষের মধ্যে যে পারস্পরিক যে পার্থক্য রয়েছে, সেটা বাইরে থেকেই তুমি দেখতে পাচ্ছ, বা বিভিন্ন প্রাণীর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাও বাইরে থেকে দেখা যাচ্ছে। তাহলে সেইটা হচ্ছে মরফোলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরবৃত্তীয়ভাবে অ্যাকচুয়ালি যে পার্থক্য। যেমন দেখো, কারোর ফটোসিনথিস রেট বেশি, কারো হার্টবিট রেট বেশি, কারো হার্টবিট রেট কম। অ্যাকচুয়ালি এই যে কার্যকারিতা যেগুলো রয়েছে, যে ডাইজেশন পাওয়ার বা ইন্টেলিজেন্স, অর্থাৎ এই যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো রয়েছে, যে এই যে প্রসেস, যেগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেগুলোকে বলা হচ্ছে, তো সেই জিনিসগুলোর ওপরে যখন ভেরিয়েশন হয়, তখন সেই ধরনের জিনিসটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ভেরিয়েশন। সাইকোলজিক্যাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি এনিথিং রিলেটেড টু ব্রেন। অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা বা ধরো ইন্টেলিজেন্স, আইকিউ, এই সংক্রান্ত যে অ্যাকচুয়ালি ভেরিয়েশন যেটা হয়, সেইগুলোকেও বলে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সাইকোলজিক্যাল ভেরিয়েশন। কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু বাইরে থেকে দেখা যায়, এবং ডিএনএ অ্যাকচুয়ালি টেস্ট করে কিন্তু আলাদা করে, মানে এগুলোকে পার্থক্য করার জন্য কিন্তু ডিএনএ টেস্টিং এর দরকার নেই। তো ন্যাচারালি দেখো, এগুলো সবই কিন্তু ফিনোটাইপিক অ্যাকচুয়ালি ভেরিয়েশনেরই বিভিন্ন রকমের মানে অ্যাকচুয়ালি পদ্ধতি বলা যেতে পারে। তাহলে এগুলো দেখো বিভিন্ন টাইপের সেখানে রয়েছে। অন্যদিকে কোন টাইপের সেলের ওপরে অ্যাকচুয়ালি মানে ভেরিয়েশনটা আসছে, সেটা কি ব্লাস্টোজেনিক না সোম্যাটোজেনিক? ব্লাস্টোজেনিক মানে হচ্ছে গ্যামেট সেল, মানে ধরো সেটা অ্যাকচুয়ালি স্পার্ম বা জাইগোটের ক্ষেত্রে, স্পার্ম বা ওভা বা জাইগোটের ক্ষেত্রে যখন চেঞ্জটা আসে, তখন সেটাকে বলা হয় ব্লাস্টোজেনিক চেঞ্জ। আর সোম্যাটোজেনিক মানে হচ্ছে দেহকোষের কোনো পরিবর্তন। আমরা জানি যে কোনো ক্ষেত্রে কোনো জীবের যদি সোম্যাটোজেনিক মিউটেশন হয়, অর্থাৎ হাত পায়ের কোনো সেলের মধ্যে মিউটেশন হয়, তাহলে সেই ক্যারেক্টার কিন্তু কখনোই জেনারেশনের পর জেনারেশন পরবর্তী জেনারেশনে যাওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু যদি কোনো সময় মিউটেশনটা গ্যামেটে হয় বা জাইগোটে হয়, তাহলে কিন্তু সেই যে প্রপার্টিটা অ্যাকচুয়ালি তার মধ্যে তৈরি হলো, সেই প্রপার্টিটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন সঞ্চারিত হবে। তো সেই জন্যই দেখো যে এফেক্টের ওপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ব্লাস্টোজেনিক, আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে সোম্যাটোজেনিক। সোম্যাটোজেনিকের ক্ষেত্রে এই ভেরিয়েশনটা কিন্তু জেনারেশন আফটার জেনারেশন ক্যারি ফরওয়ার্ড হয় না, কিন্তু ব্লাস্টোজেনিকের ক্ষেত্রে এটা জেনারেশন আফটার জেনারেশন ক্যারি ফরওয়ার্ড হবে। আর একটা টাইপের ভেরিয়েশন বলা হয়, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। এবার কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ যেটা বলা হয়, তার মধ্যে দেখো প্রথম আসছে কোয়ালিটেটিভ, যেটাকে অনেক সময় বলা হয় সাবস্ট্যান্সিভ ভেরিয়েশন। দেখো, প্রত্যেকটা মানুষেরই চোখের সংখ্যা কিন্তু দুটোই। এবার ব্যাপারটা হচ্ছে যে কিন্তু প্রত্যেকের দেখো চোখের বর্ণ যেটা, সেটা কিন্তু আলাদা আলাদা হয়। এখানে জিনিসটা কিন্তু দেখো নাম্বারের কোনো পার্থক্য নেই, এখানে কোয়ান্টিটির কোনো কিন্তু তারতম্য নেই। কোয়ান্টিটি সবারই দুটো চোখ, কিন্তু এখানে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি কোয়ালিটি, মানে তার যেটা গুণগত,
সেই ব্যাপারটা দেখো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়েছে। যেমন দেখো যে বিভিন্ন মানুষের ক্ষেত্রেও বা অন্যান্য জীবের ক্ষেত্রেও যখন কোনো সময় আমরা শেপ, কালার, সাইজ, ওয়েট এগুলো নিয়ে আলোচনা করব, তখন সেই জিনিসগুলো সবই হচ্ছে সেটা হচ্ছে সাবস্ট্যান্সিভ ভেরিয়েশন, এবং এগুলো সবই হচ্ছে কোয়ালিটেটিভ। আর অন্যদিকে যখন কোয়ান্টিটেটিভ অ্যাকচুয়ালি ভেরিয়েশনের কথা বলবো, যেগুলো হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েশন, এগুলোকে বলা হয় সেটা হচ্ছে মেরিস্টিক ভেরিয়েশন। যেমন দেখো কোনো ক্ষেত্রে কোনো ধানের যখন আমি ভালো ভ্যারাইটি বলছি, সেখানেতে অ্যাকচুয়ালি বুঝতে হবে কি যে সেখানে প্রোডাকশন পাওয়ার বেশি, মানে সেখানকার প্রত্যেকটা গাছের মধ্যে গ্রেনস, যে দানা শস্য, তো গ্রেনস কত বেশি আছে। বা কোনো মুরগির ক্ষেত্রে যখন আমি ভালো ভ্যারাইটি বলছি, তাহলে সেক্ষেত্রে দেখো যে মুরগি কত বেশি সংখ্যায় ডিম পারছে, এখানে কিন্তু দেখো কাউন্টিংটা ম্যাটার করছে। এবং এই যে ভেরিয়েশনটা রয়েছে এটা কিন্তু পুরোটাই কোয়ান্টিটেটিভ। তো সেই জন্য এটাকে বলা হয় সেটা হচ্ছে মেরিস্টিক ভেরিয়েশন বা নিউমেরিক্যাল ভেরিয়েশন। তাহলে দেখো বিভিন্ন জিনিসের রেসপেক্টে আমরা ভেরিয়েশনকে আলাদা আলাদাভাবে ক্যাটাগরাইজ করছি। আবার অন্যদিকে পাওয়ার অফ এক্সপ্রেশন, অ্যাকচুয়ালি মানে বহিঃপ্রকাশের ভিত্তিতে দেখো একটা বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েশন। যে কন্টিনিউয়াস ভেরিয়েশন মানে হচ্ছে যেখানে যে ভেরিয়েশন যেটা রয়েছে তার মধ্যে একদম এক্সট্রিম দুটো ভেরিয়েশনের মাঝেও অনেক কটা ইন্টারমিডিয়েট ভেরিয়েশন আছে। ধরো মানুষের স্কিন কালার, তাহলে একদম দেখো মানুষের স্কিন কালার একজন হতে পারে যার দেহের মধ্যে মেলানিন নেই, সে একদম পুরোপুরি ফর্সা শ্বেতাঙ্গ যাদেরকে বলা হয়। আর অন্যদিকে দেখো যার গায়ের বর্ণ হচ্ছে পুরোপুরি মানে প্রচুর পরিমাণে মেলানিন আছে, সে হচ্ছে কৃষ্ণাঙ্গ, তার স্কিন কালার পুরো কালো। এবার দেখো মধ্যবর্তী বিভিন্ন মানুষকে যদি পাশাপাশি দাঁড় করানো হয়, দেখো প্রত্যেকের স্কিন কালার কিন্তু একে অপরের থেকে আলাদা হয়। তাহলে মাঝের অনেক কটা রূপকে দেখো পাওয়া যায়। তো এই ধরনের ভেরিয়েশনকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েশন। যেমন দেখো যেমন স্কিন কালারের ক্ষেত্রে এটা কন্টিনিউয়াস ভেরিয়েশন। আবার অন্যদিকে দেখো যে হাইটের ক্ষেত্রে যদি বলা হয় হিউম্যান হাইট, মানুষের উচ্চতা, সেটাও কন্টিনিউয়াস ভেরিয়েশন। কারণ খুব লম্বা খুব বেটে অ্যাকচুয়ালি মানুষের মানে মাঝেতে যদি বাকিদেরকে দাঁড় করানো হয়, তাহলে সেটা দেখো একটা সারিবদ্ধভাবে জিনিস দেখতে হবে। তবে সবসময় এটা দেখতে পাওয়া যায় যে কন্টিনিউয়াস ভেরিয়েশনের মাঝের যে অ্যাকচুয়ালি বর্ণ বা মাঝের যে উচ্চতা মানে মাঝারি বৈশিষ্ট্যটাই সব থেকে বেশি হয়। অন্যদিকে দেখো ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন সেটা হচ্ছে দুটো ভেরিয়েশন আছে, এর মাঝামাঝি কোনো রূপ নেই, হয় এই ভেরিয়েশনের মধ্যেতে সেটা থাকবে বা থাকবে না। যেমন দেখো এই জিভ রোল করার ক্ষমতা, এই জিভ রোল করার ক্ষমতা যেটা মানুষের আছে, এটা দেখো কেউ কেউ পারে কেউ কেউ পারে না। মানে এখানে কিন্তু মাঝামাঝি কোনো রূপ নেই যে কেউ একটু পারছে কেউ আরেকটু হয়তো পারছে, এরকম মধ্যবর্তী কোনো রূপ নেই। তো এই ধরনের ভেরিয়েশনকে বলা হয় ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন, যেখানে হয় পারবে বা পারবে না, মাঝের কোনো রূপ কিন্তু এখানে নেই। তাহলে সেই ধরনের ভেরিয়েশনকে অ্যাকচুয়ালি বলা হয় ডিসকন্টিনিউয়াস ভেরিয়েশন। সুতরাং দেখো এগুলোর মানে পাওয়ার অফ এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এইরকম ভেরিয়েশনের কথা কিন্তু বলা হয়। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি যে দেখো মেন্ডেল যে ভেরিয়েশনগুলোর কথা বলেছিল সেগুলো সব কিন্তু ডিসকন্টিনিউয়াস ছিল। যে দেখো হয় বলেছিল যে গাছের উচ্চতা লম্বা হবে বা বেটে হবে, বা কোনো ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো একটা মটরশুটির ক্ষেত্রে তার অ্যাকচুয়ালি মানে মটরের ক্ষেত্রে মানে বীজের তার বর্ণ সবুজ হবে বা হলুদ হবে, গোল হবে বা কুঞ্চিত হবে, মানে যে কোনো দুটোর মধ্যে একটা হবে, মাঝামাঝি কোনো কথা কিন্তু বলেনি। কিন্তু যখনই মেন্ডেলের ব্যতিক্রমী ঘটনা এক্সেপশনাল পড়েছিলাম, সেখানে দেখবে যখনই আমরা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট ডমিনেন্স পড়ছি বা কো ডমিনেন্স পড়ছি, তাহলে কিন্তু মাঝামাঝি একটা ক্যারেক্টার সবসময় দেখো সেখানে চলে আসছে। তো অ্যাকচুয়ালি যখনই আমরা ইনকমপ্লিট ডমিনেন্সের কথা বলছি, অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যামালতি, মিরাবিলিস প্ল্যান্টে যেটা দেখতে পাওয়া যায়, লাল, গোলাপি, সাদা তিনটে টাইপের ভ্যারাইটির ফুল দেখা যায়। তো সেই ধরনের ভেরিয়েশনগুলো কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ভেরিয়েশনের এক্সাম্পলের মধ্যে পড়বে। আর মেন্ডেলিজম যেটা ব্যাখ্যা করেছিল সেটা ডিসকন্টিনিউয়াস। কারণ দেখো গাছটা হয় লম্বা হবে বা বেটে হবে, ক্যাপিটাল টি হলেও লম্বা, ক্যাপিটাল টি হলেও লম্বা, আর স্মল টি হলে বেটে। তাহলে সেই জিনিসটাই এখানে তো দেখো সেই তার ভিত্তিতেই কিন্তু এই ভেরিয়েশনটা বলা। অন্যদিকে এভলিউশনারি রিলেশনশিপের উপর ভিত্তি করে দেখা যায় আর একটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিটারমিনেট ভেরিয়েশন, একটা ইনডিটারমিনেট ভেরিয়েশন। অ্যাকচুয়ালি বলা হয় ডিটারমিনেট ভেরিয়েশন বলতে বোঝানো হয় যে ভেরিয়েশনে অ্যাকচুয়ালি এভলিউশনের কোনো একটা অ্যাসপেক্ট আছে, অর্থাৎ যে বৈচিত্র্যতা বা যে ভেরিয়েশনের মধ্যেতে এভলিউশন বা অ্যাকচুয়ালি অভিব্যক্তি যেটাকে আমরা বলছি তার কোনো একটা রিলেশন আছে। যেমন দেখো জিরাফের গলা লম্বা হওয়া, এর সাথে এটা কিন্তু একটা জীবের ভ্যারাইটি, কিন্তু এই গলা লম্বা হওয়ার সাথে দেখো অটোমেটিক্যালি জিরাফের যে এভলিউশন তার কিন্তু একটা রিলেশন আছে, মানে বাস্তবিক পক্ষে এভলিউশনের সাথে এই জিনিসটা একটা রিলেশন আছে। তো
তো এই প্রকার ভেরিয়েশনকে বলা হয় ডিটারমিনেন্ট ভেরিয়েশন, অর্থাৎ যে ধরনের ভেরিয়েশনের কোনো একটা লক্ষ্য বা নির্দিষ্ট উদ্দেশ্য আছে তাকে বলা হয় ডিটারমিনেন্ট ভেরিয়েশন। ইনডিটারমিনেন্ট ভেরিয়েশন মানে হচ্ছে যে ভেরিয়েশনের মধ্যে কোনো অ্যাকচুয়ালি এভলিউশনারি কোনো রিলেশনশিপ নেই। যেমন দেখা যায় কোনো একটা গাছের যখন আমি ফলগুলোকে দেখি তখন দেখা যায় কিছু ফলের আকৃতি বড় হয়, কিছু ফলের আকৃতি ছোট হয়। যেমন দেখো এখানে ছবিতে দেখাচ্ছে লেবু গাছের ক্ষেত্রে কিছু লেবুর আকৃতি বড় হয়েছে, কিছু আকৃতি ছোট হয়েছে, এটাও এক ধরনের ভেরিয়েশন। কিন্তু এর তো এভলিউশনে কোনো ইম্পর্টেন্স নেই, এভলিউশনের মানে এক্সপ্লেন করতে গিয়ে এই ভেরিয়েশনের কোনো সিগনিফিকেন্স নেই। সুতরাং যে এভলিউশনের মানে যে ভেরিয়েশনের কোনো এভলিউশনারি সিগনিফিকেন্স অ্যাবসেন্ট সেইগুলোকে বলা হয় ইনডিটারমিনেট ভেরিয়েশন। তাহলে দেখো দুটো রয়েছে, একটা হচ্ছে ডিটারমিনেট ভেরিয়েশন, একটা হচ্ছে ইনডিটারমিনেট ভেরিয়েশন। অন্যদিকে দেখো সোর্সেস অফ ভেরিয়েশন, যে ভেরিয়েশন আসে কিভাবে, যে অ্যাকচুয়ালি ডারউইন যেটা বলেছিল যে জীবের মধ্যে বৈশিষ্ট্য আসে এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সেই বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে যে পরিবেশের জন্য উপযুক্ত হবে সেই কিন্তু পরিবেশের মধ্যে টিকে থাকবে এবং সংখ্যায় বাড়বে। কিন্তু ডারউইনের যেটা ড্রব্যাক ছিল, সে কিন্তু বলতে পারেনি যে কিভাবে এই ভেরিয়েশন আসে, হঠাৎ করে কি করে একটা ভেরিয়েশন আসতে পারে। তো বর্তমানে বিভিন্ন সায়েন্টিস্টরা বিভিন্নভাবে এই ভেরিয়েশন আসার পদ্ধতিগুলোকে এক্সপ্লেন করেছেন। তো তার মধ্যে যে কারণগুলো খুব পপুলার তার মধ্যে একটা হচ্ছে জিন মিউটেশন, ডিএনএ মিউটেশনের জন্য নতুন ভেরিয়েশন আসতে পারে। ক্রোমোজোমাল অ্যাবারেশন, কোনো সময় সেল ডিভিশনের সময় ক্রোমোজোম হয়তো ঠিকমতো সেপারেট হয়নি, যার জন্য ক্রোমোজোম নাম্বারের তারতম্য হয়ে গেছে, ক্রোমোজোম নাম্বারের কম বেশি হয়ে গেছে, যার জন্য ভেরিয়েশন আসতে পারে। রিকম্বিনেশন, ক্রসিং ওভারের জন্য দেখো নতুন বৈশিষ্ট্য আসতে পারে। অন্যদিকে হাইব্রিডাইজেশন, সংকরায়ন, হাইব্রিডাইজেশন সংকরায়নের মাধ্যমে নতুন ক্যারেক্টার আসার সম্ভাবনা আছে। ন্যাচারাল সিলেকশন, যেটা দেখবে ডারউইনের বক্তব্য ছিল যে অনেক সময় দেখা যায় যে এক ধরনের জীবকে রিপ্লেস করে কোনো অল্টার্ড এনভায়রনমেন্টে, পরিবর্তিত পরিবেশে নতুন ধরনের জীব সেখানেতে চলে আসতে পারে। কোথাও আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে যখন কোনো একটা পপুলেশন হয়তো দেখা গেল যে কোনো ডিজাস্টার, হয়তো প্রাকৃতিক বিপর্যয় বা কিছুর জন্য দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে আলাদা আলাদা পরিবেশে দুজনে ভাগ হয়ে চলে যাওয়ার জন্য যে যে পরিবেশে যাচ্ছে তার সাপেক্ষে তার অভিযোজন দেখা যায় এবং এই ধরনের জিনিসটাকেই বলা হয় আইসোলেশন। আবার দেখা যায় জিন ফ্লো, জিন ফ্লো কথাটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যে কোনো সময় অ্যাকচুয়ালি কোনো জীব যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, যেমন ন্যাচারালি আমি একটা জিনিস বলা যেতে পারে যে ধরো আমরা কোনো একটা পরিবেশের মধ্যেতে রয়েছি, সেখানে বড় হয়েছি, কিন্তু দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে হয়তো কর্মসূত্রে বা কিছুর জন্য হয়তো এমন একটা জায়গাতে চলে গেলাম যেখানকার তাপমাত্রা প্রচুর বেশি। তো ন্যাচারালি দেখা যাবে আস্তে আস্তে আমাদের স্কিন কালার যেটা, সেই স্কিন কালারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডার্ক হয়ে যাবে এবং তার সাথে সাথে ডিএনএও আস্তে আস্তে কিন্তু ওই যেহেতু ওখানে ইউভি রের প্রভাব অনেক বেশি, তার কারণে এতে অনেক সময় মিউটেটেড হয়ে সেখানে কিন্তু কিছু ক্যারেক্টার অ্যাকচুয়ালি দেখো চলে আসতে পারে ডিএনএর মধ্যে, যেটা পরবর্তী জেনারেশনে সেটা এক্সপ্রেস হতে পারে। তো এই রকম ভাবে জিনিসটাকে বলা হয় জিন ফ্লো। জিন ফ্লো মানে হচ্ছে কোনো এক জায়গা থেকে জীব যখন অন্য জায়গায় যায়, অর্গানিজম যখন মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়, তখন এক জায়গার ক্যারেক্টার সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এই প্রপার্টিটাকেই বলা হয় জিন ফ্লো। এগুলো যখন এক্সাম্পল দিয়ে পড়বো দেখবে আরও জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। এটা ছাড়াও বলা হয় ফাউন্ডার প্রিন্সিপাল। ফাউন্ডার প্রিন্সিপাল হচ্ছে কোনো জীব যখন মাইগ্রেট করে একটা নতুন কোনো জায়গাতে যায়, তখন অনেক সময় দেখা যায় যে যারা প্রথম অ্যাকচুয়ালি নতুন জায়গাটায় গেল, কারা কারা ওখানেতে গেল তার উপর ডিপেন্ড করে সেই অঞ্চলের পপুলেশনটা কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে। তো ওটাকে বলা হয় ফাউন্ডার প্রিন্সিপাল বা ফাউন্ডার এফেক্ট। এটাও সম্পর্কেও দেখবে আমরা পরে পড়বো। আর একটা জিনিস সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট। অনেক সময় দেখা যায় যে কোনো ডিজাস্টার, হঠাৎ করে একটা ব্যাপক প্রাকৃতিক বিপর্যয় হয়ে প্রচুর জীব সেখানে ধ্বংস হয়ে গেল, তখন দেখা যায় যে আগে যে ধরনের পপুলেশন ছিল বা আগে যে ধরনের কমিউনিটি ছিল, সেই কমিউনিটি বা পপুলেশন কিন্তু পাল্টে যায়। তো এই ধরনের জিনিসটাকে বলা হয় জেনেটিক ড্রিফট। কারণ একটা সময় ভেবে দেখো যে গোটা পৃথিবী জুড়ে সব থেকে উন্নত জীব এবং পৃথিবীতে বিরাজ করতো ডাইনোসর, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে যখন পুরোপুরি ধ্বংস হয়ে গেল, দেখো এখন ডাইনোসরের কোনো অস্তিত্বই নেই। এখন বর্তমানে যারা বিরাজ করছে তারা হচ্ছে মানুষ। তাহলে এইরকম কারণে অনেক সময় দেখা যায় যে প্রাকৃতিক বিপর্যয়ে এক ধরনের জীব পুরোপুরি ধ্বংস হয়ে গিয়ে তার জায়গায় নতুন এক ধরনের জীব তারা দেখা যাচ্ছে পরিবেশের মধ্যে বিরাজ করতে শুরু করে, তখন সেই ধরনের ঘটনাটাকেই অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট। এগুলো সবই দেখো আমরা একটা একটা করে এই সমস্ত ভেরিয়েশন যেটা, সেই ভেরিয়েশনগুলো কি করে আসছে সেগুলো সম্পর্কে একটা একটা করে পড়বো। তো প্রথম যেটা আমরা আসছি সেটা হচ্ছে মিউটেশন। যে ভেরিয়েশন আসার সব থেকে প্রাথমিক এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা
সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মিউটেশন। মিউটেশন বলতে যেটা বোঝানো হয় যে সাডেন স্টেবল চেঞ্জ ইন ডিএনএ, যে হঠাৎ করে মিউটেশন হবে যেটা আনপ্রেডিক্টেবল, আগে থেকে বলা যাবে না যে কোথায় মিউটেশনটা হবে বা কোন জায়গায় মিউটেশন হতে চলেছে, এবং সেটা স্টেবল হতে হবে, মানে সেটা বংশ পরম্পরায় সঞ্চারিত হতে হবে, তবে কিন্তু সেই মিউটেশনের অ্যাকচুয়ালি এভলিউশনে কোনো সিগনিফিকেন্স থাকবে। তো সেই জন্য বলা হয় যে সাডেন স্টেবল চেঞ্জ ইন ডিএনএ, সেইটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে মিউটেশন, যেখানেতে ডিএনএর একটা স্টেবল চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার মিউটেশনের যে ক্যারেক্টারগুলো রয়েছে, প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে মিউটেশন হঠাৎ করে হবে, সাডেন হবে, র্যান্ডম হবে, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না যে মিউটেশন কোথায় হতে পারে। থার্ড হচ্ছে রিসেসিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউটেশন কিন্তু প্রচ্ছন্ন হয়, যার দেহেতে মিউটেশনটা হচ্ছে তার দেহেতে হয়তো তার এক্সপ্রেশন নেই, কিন্তু যত পরবর্তী জেনারেশনে যাওয়া যায় তার এক্সপ্রেশন আস্তে আস্তে আসতে থাকে। সেকেন্ড হচ্ছে মানে ফোর্থ হচ্ছে দেখো স্লো প্রসেস, খুব স্লো হয়, কারণ মিউটেশন খুব স্লো হয় বলেই দেখো ভেরিয়েশন যেটা, এটা কিন্তু খুব স্লো একটা প্রসেস, এবং ন্যাচারালি দেখো এক ধরনের জীবকে রিপ্লেস করে সেকেন্ড ধরনের জীব আসতে কয়েক হাজার বছর সময় লেগে যায়। এবং রেয়ারলি বেনিফিটেড, মাঝে মাঝে দেখা যায় যে অ্যাকচুয়ালি এরা মানে ক্ষতিগ্রস্ত, মানে উপকৃত হয়, কারণ ম্যাক্সিমামই দেখা যায় যে মিউটেশন কোনো এফেক্ট ফেলে না। সেকেন্ড হচ্ছে দেখা যায় যে তার থেকে অ্যাকচুয়ালি কম দেখা যায় যেটা, সেটা হচ্ছে এফেক্ট ফেলছে কিন্তু সেটা ক্ষতিকারক, কারণ আমাদের যে রোগগুলো যেগুলো হয়, যে ধরো কালার ব্লাইন্ডনেস বলো বা হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এগুলো সবই তো সিকেল সেল অ্যানিমিয়া, সবই মিউটেশনের জন্য হয়। কিন্তু বেনিফিশিয়ারি মিউটেশন মানে উপকারী মিউটেশন খুব কম হয়, এবং উপকারী মিউটেশনের জন্যই অ্যাকচুয়ালি কিন্তু এক ধরনের জীব থেকে অন্য ধরনের জীব যেটা, সেটা তৈরি হয়, মানে এভলিউশন যেটা হয় সেটা হচ্ছে মানে বেনিফিটেড মিউটেশনের জন্যই হয়। আর যেহেতু বেনিফিশিয়ারি মিউটেশন খুব রেয়ার হয়, তো ন্যাচারালি এভলিউশনের রাস্তাটাও সেজন্য কি হয়, খুব স্লো। আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এমন নয় যে প্রত্যেকটা জেনারেশনই কন্টিনিউয়াসলি মিউটেশন হতেই থাকবে, কোনো জেনারেশনে মিউটেশন হতে পারে, কোথাও নাও হতে পারে। তো সেই জন্য ডিসকন্টিনিউয়াস এটা একটা প্রসেস, এবং আগে থেকে বলাও যাবে না যে কখন এটা হবে। কিন্তু মিউটেশন হলে তার এফেক্টটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যায়, কারণ কোনো মানুষের ক্ষেত্রে ধরো মিউটেশন হয়ে যেমন ক্যান্সার তৈরি হয়ে যায়, তো সেই জন্য দেখা যায় যে যখন মিউটেশন অ্যাকচুয়ালি মানে হয়, তখন তার সিমটমস কিন্তু তাড়াতাড়ি দেখতে পাওয়া যায়। এবার দেখো এখানে কিছু এক্সাম্পল দেখি, যে যেমন লাল ফুলেরই গাছ ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ফুলের পাপড়ি একটু আলাদা রকম হয়ে গেছে, বা এইরকম দেখো একটা ফুলের পাপড়ির মধ্যেতে আর সেখানে ক্রোমোপ্লাস্টিক তৈরি হয়নি, তাহলে এটার উত্তর কি? এটার উত্তর একটাই, যেগুলো সবই হচ্ছে কিন্তু মিউটেশনের কারণে। এবং দেখা যায় যে বর্তমানে যেটা হয় যে আর্টিফিশিয়ালি আমরা অনেক সময় প্ল্যান্ট ইমপ্রুভমেন্ট করার জন্য, নতুন অ্যাডভান্স প্ল্যান্ট তৈরি করার জন্য আর্টিফিশিয়াল অনেক সময় আমরা বিভিন্ন রকমের তোমার মিউটাজেন যে কেমিক্যাল ইউজ করি, বা অনেক সময় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করি। তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোতে মিউটেশনের জন্য, আর্টিফিশিয়াল মিউটেশনের জন্য কিন্তু এক্স রে বা ইউভি রে ইউজ করা যায় না, কারণ এক্স রে বা ইউভি রে দিয়ে যে মিউটেশনটা হয় সেটা মানে প্রচণ্ড বেশি জোরালো হয়। তো সেই কারণে আমরা যেটা ইউজ করি ল্যাবরেটরিতে সেটা হচ্ছে গামারে, মিউটেশনের জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গামারে। এবার মিউটেশনের কথা যখনই বলা হয়, তখন সবার প্রথম মিউটেশনের কথা এলেই যে শহরের কথা আসে সেটা হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডে। অ্যাকচুয়ালি সেখানকার আমস্টারডাম যে ইউনিভার্সিটি ছিল, সেই আমস্টারডাম ইউনিভার্সিটিতে মিউটেশন নিয়ে সবার প্রথম কাজ হয়, এবং সেখানে ইভিনিং প্রাইমোস বলে একটা উদ্ভিদের ওপরেতে এই পরীক্ষাটা হয়েছিল, এবং এই প্লান্টটা থেকে মেনলি ভিটামিন প্রডিউস করা হতো। তো সেখানেতে হুগো দ্য ভ্রিস বলে একজন সায়েন্টিস্ট, সেই কিন্তু এই মানে গাছটা নিয়ে, ইভিনিং প্রাইমোস নিয়ে কাজ করছিলেন। এবার তার যেটা বক্তব্য ছিল, সে দেখেছিল যে কিছু বীজকে, ধরো অ্যাকচুয়ালি এই ইভিনিং প্রাইমোসের অনেক কটা ভেরিয়েশন ছিল। ধরো সেই যেটা করেছিল যে একটা ধরো লম্বা গাছ, ঠিক আছে, লম্বা গাছের সিড নিয়ে সেগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দিল। তখন দেখেছে যে সেখান থেকে কিছু লম্বা গাছ তৈরি হচ্ছে, মানে এবং বেশি সংখ্যায়, হয়তো অ্যাকচুয়ালি 70% লম্বা গাছ তৈরি হচ্ছে, আর অ্যাকচুয়ালি দেখা গেল যে 30% যে গাছ তৈরি হলো সেটা হয়তো মাঝারি উচ্চতার গাছ তৈরি হলো, মানে লম্বা গাছটা থেকে বেঁটে গাছ। এবার যখন সে অ্যাকচুয়ালি বেঁটে গাছ থেকে আবার সিডগুলোকে নিয়ে সে যখন ছড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে যে হয়তো 70% মতো এইরকম মাঝারি সাইজের গাছ তৈরি হচ্ছে, আর হয়তো 30% মতো আরও বেঁটে আকৃতির গাছ তৈরি হচ্ছে। তো সেই কারণে তিনি একটা জিনিস দেখতে পেলেন যে যখনই কোনো একটা কাজ, ধরো লম্বা গাছের বীজগুলোকে ছড়ানো হলো, বেশিরভাগ লম্বা হলো, আর 30% হয়তো মাঝারি উচ্চতার গাছ হলো। এবার লম্বা গাছ যতবারই বীজগুলো ছড়াবে একই রেজাল্ট হবে, ম্যাক্সিমাম লম্বা গাছ হবে, বাকিটা মাঝারি গাছ।
এবার মাঝারি গাছের বীজগুলোকে ছড়ালে সেখান থেকে আবার দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে মাঝারি উচ্চতার গাছ, আর কিছু অংশ যেটা সেটা হচ্ছে ছোট উচ্চতার গাছ তৈরি হলো। তাহলে এবার তার বক্তব্য হলো এই যে প্রত্যেকটা জেনারেশনে যে ভেরিয়েশনগুলো আসছে এইটাকেই তিনি মিউটেশন বলেন, যে প্রত্যেকটা জেনারেশনে যে নতুন ধরনের একটা করে বৈশিষ্ট্য চলে আসছে, যে লম্বা গাছের বীজ ছড়ানো হলো কিন্তু একটা অল্প পার্সেন্টেজে ছোট গাছ মাঝারি গাছ তৈরি হলো, মাঝারি গাছের বীজ যখন ছড়ানো হচ্ছে তখন অল্প পার্সেন্টেজ ছোট গাছ চলে আসছে। তো এই ধারণাটা কি তিনি কিন্তু বলেন যেটা সেটা হচ্ছে মিউটেশন। কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে বোঝা যায় যে এটা মিউটেশন নয়, মিউটেশন এইভাবে জেনারেশন আফটার জেনারেশন আসতে পারে না। তবে যেহেতু তার ওই বক্তব্যটা ছিল যে ভেরিয়েশন আসে এবং নতুন বৈশিষ্ট্য সেটা কিন্তু আসে, তো সেই কারণে কিন্তু যখনই মিউটেশনের কথা বলা হয় তো সবার প্রথম কিন্তু হুগো দা ভ্রিসের কথাই আসে, এবং মিউটেশন সংক্রান্ত সমস্ত ব্যাপারই যখন আলোচনা করা হয় তখন মানে হুগো দা ভ্রিসকেই কিন্তু ফাদার বলা হয়। তো এইটাই হুগো দা ভ্রিস যখনই মিউটেশনের কথা বলা হয় তখনই কিন্তু হুগো দা ভ্রিসের কথাই আসে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে মিউটেশনের ধারণাটা আরও পরিষ্কার হয় এবং তখন বোঝা যায় যে জীবের মধ্যে হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায় যে এই রকম একটা অ্যাবনর্মাল বৈশিষ্ট্য চলে আসে, যে কারো ক্ষেত্রে হয়তো স্কিনে কোনো কালার তৈরি হচ্ছে না, অ্যালবিনো যেটা, বা হঠাৎ করে এমন কোনো মানুষ তৈরি হচ্ছে যেটা তার আগের কোনো জেনারেশনে ছিল না, এরকম আঙুলগুলো একটু আলাদা টাইপের হচ্ছে, এগুলোকে পলিড্যাকটাইলি বলে এটা। বা অনেক ক্ষেত্রে অ্যানকন, এই অ্যানকন ভেড়ার স্পেশালিটি হচ্ছে যে এই পাগুলো দেখো কিরকম ছোট আকৃতির হয়ে গেছে। তো এইগুলোই অ্যাকচুয়ালি মিউটেশনের বিভিন্ন এক্সাম্পল। এটা ছাড়াও দেখা যায় যে আর্টিফিশিয়াল মিউটেশন করেও বিভিন্ন টাইপের অ্যাবনর্মাল প্ল্যান্ট তৈরি করা হয়েছে, মানে নর্মাল যে বৈশিষ্ট্য প্ল্যান্টের হয় তার থেকে অন্য রকমের তার বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সেখানে তৈরি হচ্ছে। তো এইগুলোই দেখো অ্যাকচুয়ালি বলা হচ্ছে মিউটেশন। মিউটেশন মানেই হচ্ছে হঠাৎ করে ডিএনএ চেঞ্জ যার জন্য নতুন একটা বৈশিষ্ট্য আসা। কিন্তু মিউটেশন কিছু জিনিসকে এক্সপ্লেন করতে পারে না, যে যেহেতু মিউটেশন র্যান্ডাম হয় সেই জন্য দেখা যায় যে আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু ঘটনাচক্রে এমন অনেক বৈশিষ্ট্য দেখা যায় যেগুলো, যেমন দেখো এই পেঁচার গায়ের যে রংটা সেটা কিন্তু তার সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে দেখো মিশে গেছে, বা এই মাছটার ক্ষেত্রেও দেখো সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে মিশে গেছে, বা এই যে বাঘের গায়ের যে রংটা সেটাও দেখো তার চিতাবাঘের ক্ষেত্রে, তার ক্ষেত্রেও দেখো যে সারাউন্ডিং এনভায়রনমেন্টে সে কিন্তু মিশে যাচ্ছে। তাহলে কিভাবে হঠাৎ করে, মানে আগে থেকে যদি আনপ্রেডিক্টেবল হয় তাহলে কিভাবে এইভাবে ঠিক একদম সঠিক জীবটাই বা সঠিক কালারটাই এখানে নির্বাচিত হচ্ছে সেইটা সম্পর্কে কিন্তু মিউটেশন কোনো এক্সপ্লেন করতে পারে না, কারণ মিউটেশন হঠাৎ করে হয়, র্যান্ডাম হয়। সো সেই জন্য দেখা যায় যে এইরকম দেখবে কিছু পোকা আছে যে ইনসেক্টগুলোকে ঠিক পাতার মতো দেখতে হয়, আবার অন্যদিকে দেখো যে কিছু মথ আছে যাদের ডানাটা এমন রকম দেখতে হয়, দেখে মনে হয় যেন কোনো পেঁচার গঠন, সেই জন্য অন্যান্য প্রাণীরা একে অ্যাভয়েড করে। তো ন্যাচারালি এই ধরনের জিনিস যেগুলোকে মিমিক্রি বা কালারেশন বলা হয়, এই ঘটনাগুলোকে কিন্তু কখনোই অ্যাকচুয়ালি মিউটেশনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, কারণ হচ্ছে যে মিউটেশন হচ্ছে মানে র্যান্ডাম এবং আগে থেকে আনপ্রেডিক্টেবল। তাহলে কিভাবে বলা সম্ভব যে এক ধরনের জীব আর একটা পরিবেশ বা অন্য ধরনের একটা কোনো জীবকে অনুকরণ করছে? তো এইটাই অ্যাকচুয়ালি মিউটেশনের লিমিটেশন। এবার যখনই আমরা মিউটেশনের কথা বলি, অ্যাকচুয়ালি যে পদার্থগুলো মিউটেশন ঘটায় তাদেরকে বলা হয় মিউটাজেন। এবার মিউটাজেন দেখো কিছু হতে পারে ফিজিক্যাল ভৌত মিউটাজেন, যেমন ইউভি রে, এক্স রে, এগুলো। কেমিক্যাল মিউটাজেন মানে হচ্ছে রাসায়নিক বস্তু, যেমন দেখো অ্যাকচুয়ালি সিগারেটের মধ্যে বেনজোপাইরিন যেটাকে আমরা টার বলি, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখো মিউটাজেন হিসেবে কাজ করে। এটা ছাড়াও যেগুলো প্রিজারভেটিভ, মানে খাবারের মধ্যে যে প্রিজারভেটিভ দেওয়া হয়, নাইট্রেট এবং নাইট্রেট প্রিজারভেটিভ যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি মানে মিউটাজেন হিসেবে কাজ করে। বা দেখবে বিরিয়ানির মধ্যেতে অ্যাকচুয়ালি সেখানে মেটানিল ইয়োলো বলে একটা কেমিক্যাল দেওয়া হয় যেটা দিয়েই বিরিয়ানির চালটা হলুদ হয়, তো সেগুলো সবই মিউটাজেন হিসেবে কাজ করে। এটা ছাড়াও দেখো বেনজোইল পারক্সাইড যেটা মেকআপের জন্য বা ফেসিয়ালের জন্য ইউজ করে, সেটাও মিউটাজেন। তো এগুলো সবই অ্যাকচুয়ালি কেমিক্যাল মিউটাজেন। আর একটা জিনিস হয় যে অনেক সময় দেখা যায় যে বায়োলজিক্যাল মিউটাজেন, মানে অনেক সময় অনেক জীব মানে অনেক অর্গানিজম অ্যাকচুয়ালি মিউটাজেন হিসেবে কাজ করে, এটা খুব আসে পরীক্ষায়, একটু খেয়াল রাখবে। যেমন দেখো অ্যাকচুয়ালি হিউম্যান প্যাপিলিওমা ভাইরাস যেটা একটা এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং সেই ভাইরাসটা হচ্ছে কিন্তু মিউটেশন ঘটিয়ে দেয়। হেলিকোব্যাক্টার পাইলোরি এই ব্যাকটেরিয়াটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখো মিউটেশন ঘটিয়ে দিতে পারে আমাদের ডিএনএতে। তো অ্যাকচুয়ালি কিছু আছে দেখো ফিজিক্যাল মিউটেশন, কিছু আছে কেমিক্যাল মিউটেশন, কিছু আছে বায়োলজিক্যাল মিউটেশন। বায়োলজিক্যাল মিউটেশনের এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখতে হবে। তো এখানে সেটাই দেখি যে দেখো যে মিউটেশনের তিনটে ক্যাটাগরি, কেমিক্যাল,
যেমন নাইট্রাস অ্যাসিড, মাস্টার্ড গ্যাসও কেমিক্যাল মিউটেশনের মধ্যে পড়ছে। ফিজিক্যাল, ইউভি রে, এক্স রে, যদিও বললাম যে আর্টিফিশিয়ালি মিউটেশন করার জন্য যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গামা রে, আর হচ্ছে বায়োলজিক্যাল মিউটেশন। আর অ্যাকর্ডিং টু মোড অফ অরিজিন, যে কিভাবে এটা তৈরি হচ্ছে, তো স্পন্টেনিয়াস মিউটেশন মানে হচ্ছে ন্যাচারাল ওয়েতে, যে আমরা যখন রাস্তায় বেরোচ্ছি, রোদের মধ্যে থেকে আমাদের দেহেতে মিউটেশন হতে পারে, এই ধরনের মিউটেশন যেগুলো হয় সেগুলো হচ্ছে স্পন্টেনিয়াস। আর ইনডিউসড মানে হচ্ছে যে বাইরে থেকে কোনোভাবে যদি করা হয় মিউটেশন আলাদা করে, যেমন ওই যে বললাম যে অনেক সময় অ্যাডভান্স বা ইমপ্রুভ প্ল্যান তৈরি করার জন্য অ্যাকচুয়ালি মিউটেশন মানে গামা রে ইউজ করে মিউটেশন করা হচ্ছে এবং তার প্রভাবে উন্নত উদ্ভিদ তৈরি করা হচ্ছে। তো এই ধরনের যখন আমরা কোনো বায়োটেকনোলজিক্যাল কাজ অ্যাকচুয়ালি করি, সেক্ষেত্রে যে মিউটেশনটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ইনডিউস মিউটেশন। অন্যদিকে দেখো অ্যাকর্ডিং টু পাওয়ার অফ এক্সপ্রেশন, যে বহিঃপ্রকাশের ক্ষমতা অনুযায়ী মিউটেশন বিভিন্ন টাইপের হয়। যদি কোনো সময় দেখা যায় মিউটেটেড হওয়ার পর অ্যাকচুয়ালি যে বৈশিষ্ট্যটা এলো সেই বৈশিষ্ট্যটা যদি ডমিনেন্ট হয়, মানে সেটার বহিঃপ্রকাশ করার ক্ষমতা যদি বেশি হয়, তাহলে মিউটেটেড জিনটার যদি বহিঃপ্রকাশ ক্ষমতা বেশি হয় তাহলে সেটা ডমিনেন্ট মিউটেশন। যদি দেখা যায় যে সেটার মিউটেশন মানে মিউটেশন হওয়ার পর তার যে রূপটা তৈরি হলো তার কোনো এক্সপ্রেশন নেই, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় রিসেসিভ মিউটেশন। আর সাইলেন্ট মিউটেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে জেনারেলি দেখো ডমিনেন্ট বা রিসেসিভ এটা কার ক্ষেত্রে বলা হয়, সেটা হচ্ছে জিনের মিউটেশন। আমরা জানি যে আমাদের টোটাল যে ডিএনএ আছে সেই ডিএনএর মধ্যে 2% ডিএনএ হচ্ছে কার্যকারী, বাকি 98% হচ্ছে কিন্তু ইনঅ্যাক্টিভ ডিএনএ। এবার 2% ডিএনএ যেটা কার্যকারী সেই অংশটা মিউটেটেড হয়ে দেখো সেটা হয় ডমিনেন্ট হতে পারে, মানে ক্যারেক্টারটা দেখো ডমিনেন্ট ক্যারেক্টার তৈরি করতে পারে বা রিসেসিভ ক্যারেক্টার তৈরি করতে পারে। এবার যদি কোনো সময় দেখা যায় যে জিনেতে মিউটেশনটা না হয়ে ইন্টারজেনিক রিজিয়ন মানে যে জায়গাগুলোতে ইনঅ্যাক্টিভ সেখানেতে মিউটেশন হলো, তাহলে তার তো এমনিতেও কোনো বহিঃপ্রকাশ হবে না। এবং আমাদের দেহেতে ম্যাক্সিমামই মিউটেশন হয় যেটা, সেটা কিন্তু সাইলেন্ট মিউটেশন, কারণ আমাদের দেহের 98% ডিএনএ হচ্ছে নিষ্ক্রিয়। সেই কারণেই দেখো যে আমরা সবাই তো রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সবার কি আর ক্যান্সার হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম মিউটেশনগুলোই যেটা হচ্ছে ইউভি রে পড়ে সেগুলো সবই ইন্টারজেনিক রিজিয়ন। কিন্তু বাই চান্স কারো যদি ডিএনএতে মিউটেশন হয়ে যায় তখনই কিন্তু ক্যান্সার বা এরকম বিভিন্ন রোগের তার দেহেতে হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এইটাই অ্যাকচুয়ালি বলা হয়। তাহলে দেখো আমাদের দেহের মধ্যে যে মিউটেশন হয় তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু সাইলেন্ট মিউটেশন, এবং তার থেকে একটু কম হয় যেটা, সেটা হচ্ছে রিসেসিভ মিউটেশন। আর ডমিনেন্ট মিউটেশন এমনি খুব রেয়ার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে পাওয়ার অফ এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে তিনটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে যে অ্যাডাপটিভ, যদি কোনো মিউটেশনের জন্য অ্যাকচুয়ালি জীবের ভালো হয় তখন সেটাকে বলা হয় অ্যাডাপটিভ মিউটেশন। এবং অ্যাডাপটিভ মিউটেশনের জন্যই কিন্তু এভলিউশনের পথে এক ধরনের জীব থেকে আরেক ধরনের উন্নত জীব সৃষ্টি হয়। লিথাল মিউটেশন, যে মানে মিউটেশনের ফলে অ্যাকচুয়ালি যে জিনটা তৈরি হচ্ছে তার প্রভাবে হয়তো মানুষের বা যে কোনো জীবের মৃত্যু হতে পারে, তখন সেগুলোকে বলা হয় লিথাল মিউটেশন। অ্যাকচুয়ালি যে ডিজিজগুলো রয়েছে যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, এগুলোর কারণে দেখো মানুষের মৃত্যু হতে পারে। তো এই ধরনের মিউটেশনকে বলবে লিথাল মিউটেশন। আর নিউট্রাল মিউটেশন মানে হচ্ছে যে মিউটেশনে অ্যাকচুয়ালি কোনো ভালোও হবে না খারাপও হবে না, মানে অ্যাকচুয়ালি সাইলেন্ট মিউটেশন যেগুলো হয় এতে দেখো ভালোও হবে না খারাপও হবে না। তো সেই জন্য এই ধরনের মিউটেশনকে বলা হয় নিউট্রাল মিউটেশন। অর্থাৎ ইম্প্যাক্টের উপর ভিত্তি করে তিনটে দেখো ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এবার হচ্ছে অ্যাকর্ডিং টু নেচার অফ চেঞ্জ, মানে কতটা চেঞ্জ হচ্ছে তার উপর ভিত্তি করে। যদি কোনো সময় দেখা যায় মিউটেশনটা শুধুমাত্র একটা পার্টিকুলার জিনের মধ্যে মিউটেশন হয়েছে তখন সেটাকে বলা হয় পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র কোনো একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা ওই জিনটা কন্ট্রোল করে সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু ক্রোমোজোমাল মিউটেশন মানে হচ্ছে টোটাল ক্রোমোজোম সেখানেতে অ্যাকচুয়ালি মিউটেটেড হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে, বা ক্রোমোজোমাল কোনো পার্ট হয়তো সেখান থেকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। এবার বুঝতে হবে যে কোনো ক্রোমোজোমের পার্ট মানে সেখানে কিন্তু অনেক কটা জিন আছে। তাহলে যখনই আমরা দেখো মিউটেশনের কথা বলবো, জিন মিউটেশনের থেকে ক্রোমোসোমাল মিউটেশন কিন্তু বেশি মারাত্মক, এবং সেক্ষেত্রে পরিবর্তন যেটা সেটা অনেক বেশি হবে। আর অন্যদিকে দেখো আরেকটা কথা বলা হয় যে মিউটেশনের, যখন আমরা জিন মিউটেশনের কথা বলছি, যখন আমরা পয়েন্ট মিউটেশন মানে পার্টিকুলার একটা জিন হয়তো চেঞ্জ হচ্ছে, তো সেখানে তার আবার বিভিন্ন ক্যাটাগরি করা হয়। যেমন দেখো একটা প্রথম রয়েছে ট্রানজিশন আর ট্রান্সভার্সন। আমরা জানি যে ডিএনএ যেটা তৈরি হয় সেখানেতে চারটে অ্যাকচুয়ালি নাইট্রোজেন বেস থাকে, এ, টি, জি আর সি। এদের মধ্যে দেখো এ আর জি এদের দুজনকে অ্যাকচুয়ালি বলা হয় পিউরিন, আর সি আর টি এদের দুজনকে বলা হয় যেটা, সেটা হচ্ছে পিরিমিডিন, কারণ এরা দুজন হচ্ছে ডবল রিং স্ট্রাকচার আর এরা দুজন হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার।
এবার দেখো ট্রানজিশন বলতে বোঝানো হয় যে যখন কোনো পিউরিন অপর কোনো পিউরিন দিয়ে রিপ্লেস হয়, অর্থাৎ যদি কোনো সময় দেখা যায় মিউটেশন এমন হলো যে সেখানে অ্যাডেনিন ছিল সেখানে গুয়ানিন এলো, বা সাইটোসিন ছিল সেখানে থাইমিন এলো, তাহলে কি হচ্ছে, পিউরিন দিয়ে রিপ্লেস হচ্ছে, পিরিমিডিন দিয়ে রিপ্লেস হচ্ছে, সেগুলোকে বলছে ট্রানজিশন। আর ট্রান্সভার্সান মানে হচ্ছে ভার্সানটাই পাল্টে যাওয়া, অর্থাৎ ছিল পিউরিন মিউটেশন হয়ে তৈরি হয়ে গেল পিরিমিডিন, মানে ছিল হয়তো অ্যাডেনিন কিন্তু তৈরি হয়ে গেল থাইমিন, বা ছিল হয়তো গুয়ানিন হয়ে গেল সেটা হচ্ছে সাইটোসিন। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, পিউরিন রিপ্লেস হচ্ছে পিরিমিডিন দিয়ে এবং পিরিমিডিন রিপ্লেস হচ্ছে পিউরিন দিয়ে। তো ন্যাচারালি এই ধরনের জিনিস যখন এইভাবে মিউটেশন যখন হয় তখন সেগুলোকে বলা হয় ট্রান্সভার্সান মিউটেশন। এইরকম মিউটেশন অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সাম্পলের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার চলে আসছি, দেখো এর ক্ষেত্রে যেটা ছিল জিন মিউটেশন, একটা দেখো জিন সেখানেতে মিউটেটেড হয়েছে। এবার চলে আসছে ক্রোমোসোমাল মিউটেশন মানে হচ্ছে টোটাল ক্রোমোসোম নাম্বারেরই হেরফের হয়ে যাচ্ছে। এবং ক্রোমোসোমাল মিউটেশন আগেই বললাম, একটা ক্রোমোসোমের টোটাল বা ক্রোমোসোমের যদি একটা পার্টও কোনো চেঞ্জ হয় তাহলে সেখানে অনেক কটা জিন আছে, তাহলে তার এফেক্ট অবশ্যই অনেক বেশি হবে। এবার ক্রোমোসোমাল মিউটেশনের দেখো কি বলা হচ্ছে, যে নর্মালি ক্রোমোসোম নাম্বার যেটা হয় সেটা হচ্ছে 2n। এবার যদি কোনো সময় দেখা যায় যে ক্রোমোসোম নাম্বারটা অ্যাকচুয়ালি বাড়ছে বা কমছে, কিন্তু সেক্ষেত্রে সবসময় ক্রোমোসোমের গুণিতক হারে, মানে নর্মাল অ্যাকচুয়ালি ক্রোমোসোম নাম্বার যেটা সেটা হচ্ছে দেখো 2n, কিন্তু কোনো একটা নর্মাল ছেলেতে হয়তো ক্রোমোসোম নাম্বারটা কমে গিয়ে হয়তো হ্যাপ্লয়েড সেট হয়ে গেল। গ্যামেটের ক্ষেত্রে নর্মালি হ্যাপ্লয়েড সেট হয়, কিন্তু দেহকোষেতে যদি কোনো সময় বডি সেলেতে কোনোদিনও যদি মিউটেশন হয়ে হ্যাপ্লয়েড হয়ে গেল, তখন এই ধরনের জিনিসগুলো কি বলে, সেটা হচ্ছে ইউপ্লয়েডি। দেখো হ্যাপ্লয়েড হয়ে যেতে পারে, আবার অনেক সময় হয়তো দেখা গেল এটা যেমন বলছে মনোপ্লয়েডি। আবার অনেক সময় দেখা যেতে পারে যে দুটো করে অ্যাকচুয়ালি থাকার কথা, তার জায়গায় হয়তো 3টে করে আছে বা 4টে করে আছে, যেমন অ্যাকচুয়ালি ট্রিপ্লয়েড বা টেট্রাপ্লয়েড, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি যদি থাকে, তখন দেখো অ্যাকচুয়ালি ক্রোমোজোম সংখ্যা যেটা সেটা হচ্ছে গুণিতক হারে বাড়ছে। তাহলে কোনো সময় যদি ক্রোমোজোম নাম্বার যেটা সেটা যদি অ্যাকচুয়ালি দেখো গুণিতক হারে বাড়া কমা করে, ঠিক আছে, অর্থাৎ নর্মাল ক্রোমোসোম থাকার কথা যেটা সেটা হচ্ছে ডিপ্লয়েড 2n, কিন্তু কখনো হয়তো দেখা গেল সেটা কমে হ্যাপ্লয়েড হয়ে গেছে, নর্মাল বডি সেলে n হয়ে গেছে, বা হয়তো বেড়ে গিয়ে 3n 4n 5n 6n এরকম হয়ে গেছে, মানে ক্রোমোসোম নাম্বার অ্যাকচুয়ালি সবকটা ক্রোমোসোমই সেখানে কিন্তু এক্সট্রা আছে। তো এইগুলো কিন্তু প্রত্যেকটাই মিউটেশন, এবং এই ধরনের জিনিসকে বলা হয় ইউপ্লয়েডি, যখন ক্রোমোসোম নাম্বার গুণিতক হারে বাড়ছে, অর্থাৎ ক্রোমোসোম নাম্বার টোটাল যেটা সেটা অ্যাকচুয়ালি বাড়ছে। এবার জেনারেলি ইউপ্লয়েডি যেটা হয়, ইউপ্লয়েডি এটা কিন্তু অনেক জায়গায় মিউটেশনটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, কারণ যত ক্রোমোসোম নাম্বার বাড়বে যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে তার ফুড প্রোডাকশন পাওয়ারটা বাড়ে। কারণ আমরা জানি যে সিডের মধ্যে যে এন্ডোস্পার্ম, যেটাকে আমরা শস্য বলি, তার নর্মালি ক্রোমোসোম নাম্বার হয় 3n, এবং তার ক্রোমোসোম নাম্বার 3n হওয়ার জন্য সে কিন্তু প্রচুর ফুড স্টোর করে। তো সেই জন্য আর্টিফিশিয়ালি এখন যেটা করা হয়, যে নর্মাল যে কোনো একটা সেলের ক্রোমোসোম নাম্বার কিন্তু 2n হওয়ার কথা, আর্টিফিশিয়ালি সেটাকে বাড়িয়ে অ্যাকচুয়ালি মিউটেশন করে বাড়িয়ে সেটাকে ক্রোমোসোম নাম্বার যত বাড়ানো হবে প্রোডাকশন পাওয়ার তত বাড়ে। এবং মজার জিনিস হচ্ছে, এখন যত গম আমাদের দেশেতে চাষ করা হয় সব গমের ক্রোমোসোম নাম্বার হচ্ছে 6n। তবে নর্মাল দেখো যে সেলটা হওয়ার কথা 2n ক্রোমোসোম নাম্বারের, অ্যাকচুয়ালি সেই গমগুলো প্রডিউস করছে কি 6n ক্রোমোসোম নাম্বার, তাহলে অটোমেটিক্যালি প্রোডাকশন অনেক বেশি। তাহলে অ্যাকচুয়ালি দেখো এই জিনিসটাকেই বলছে যেটা ইউপ্লয়েডি, বা অনেক সময় বলা হয় পলিপ্লয়েডি। তো এই পলিপ্লয়েডি শস্য তৈরি করার জন্য প্রোডাকশন পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তো দেখো যে ক্রোমোসোম নাম্বার অ্যাকচুয়ালি বাড়িয়ে অনেক ক্ষেত্রে এটাকে অ্যাপ্লিকেশনেও লাগানো হয়। তাহলে এই ধরনের জিনিস যেটা সেটাকে বলছে ইউপ্লয়েডি। কিন্তু যদি কোনো সময় ক্রোমোসোম নাম্বার ওরকম গুণিতক হারে না বেড়ে, মানে 2n 3n ওরকম করে না বেড়ে, হয়তো একটা ক্রোমোসোম বাড়লো, অর্থাৎ মানুষের নর্মাল ক্রোমোসোম নাম্বার 2n সমান হচ্ছে 46, হয়তো দেখা গেল তার ক্রোমোসোম নাম্বার 47 হয়ে গেল, বা কোনো সময় ক্রোমোসোম নাম্বার একটা কমে 45 হয়ে গেল। যখন দেখা যাচ্ছে টোটাল সেটের চেঞ্জ হচ্ছে না, অ্যাকচুয়ালি একটা বা দুটো ক্রোমোসোম বাড়ছে বা কমছে, তখন সেটাকে বলা হয় অ্যানিপ্লয়েডি। অ্যাকচুয়ালি ইউপ্লয়েডি এটা দেখো টেকনিক্যালি আমি বললাম যে পলিপ্লয়েডি শস্য তৈরি করার এখন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। এটা কিন্তু দেখো অনেক জায়গায় অ্যাপ্লিকেশনও আছে, যে ক্রোমোসোম নাম্বার অ্যাকচুয়ালি বাড়ানো হচ্ছে আর্টিফিশিয়ালি। কিন্তু অ্যানিপ্লয়েডি সেগুলো অনেক সময় রোগ সৃষ্টি করে, যেমন দেখবে ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোমে কি হয়, তার ক্রোমোসোম নাম্বার দেখো 21 নাম্বার ক্রোমোসোম 3টে থাকে, তাহলে তার নর্মাল 2n ক্রোমোসোম +1, মানে একটা এক্সট্রা ক্রোমোসোম রয়েছে। এই জিনিসগুলো হচ্ছে অ্যানিপ্লয়েডি।
বা কোনো সময় অ্যাকচুয়ালি আমরা দেখো বলছি যে হয়তো টার্নার সিনড্রোম, সেখানে কি হয়, দুটো এক্স ক্রোমোজোম ফিমেলদের থাকার কথা, সেখানে একটা এক্স ক্রোমোজোম আছে, তাহলে সেখানে 2n-1, তার মানে একটা ক্রোমোজোম কম আছে। তাহলে নর্মাল থাকার কথা ছিল 46টা, এখন আছে যেটা সেটা হচ্ছে 45টা। আবার দেখো যখন তুমি ক্লায়েনফেল্টার সিনড্রোমের কথা বলছো, নর্মাল মেলের ক্রোমোজোম থাকার কথা XY, কিন্তু তার কাছে আছে XXY, তাহলে ন্যাচারালি তার দেখো একটা ক্রোমোজোম এক্সট্রা আছে, মানে 2n+1, তবে তার ক্রোমোজোম নাম্বার যেটা সেটা হচ্ছে 47। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি জিনিসগুলো যেটা সেটা হচ্ছে ভ্যারি করে। তো এই জিনিসগুলোই বলা হয় যেটা সেটা হচ্ছে ক্রোমোসোমাল মিউটেশন। এবং সেক্ষেত্রে দেখো ক্রোমোসোম মানে টোটাল ক্রোমোসোমটা এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে টোটাল ক্রোমোসোম নাম্বার বাড়ছে বা টোটাল ক্রোমোসোম নাম্বার কমছে। এবার সেক্ষেত্রে মানে একটা টোটাল ক্রোমোসোমের যা কিছু চেঞ্জ হচ্ছে, মানে ক্রোমোসোমের কোনো পার্ট নয়, টোটাল ক্রোমোসোম চেঞ্জ। এবার সেটা মাল্টিপল ফর্মেও বাড়তে পারে, গুণিত আকারেও বাড়তে পারে, অথবা একটা দুটো করে বাড়া কমা যেটা সেটাও করতে পারে। তাহলে সেই হিসেবেই দেখো এটাকে বলছে ইউপ্লয়েডি এবং অ্যানিউপ্লয়েডি। এরপর যেটা চলে আসছি সেটা হচ্ছে টোটাল ক্রোমোসোম নাম্বার একই আছে, মানে হিউম্যানের ক্ষেত্রে ধরো 46 ক্রোমোসোম নাম্বার থাকা 46ই আছে, নাম্বারের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু কোনো পার্ট তার হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো পার্ট ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটাকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে ক্রোমোসোমাল অ্যাবারেশন। তো সেক্ষেত্রে সেটা কখন তৈরি হয়, অ্যাকচুয়ালি এটা মেনলি তৈরি হয় ক্রসিং ওভারের সময় কোনো ত্রুটি হলে এই প্রবলেমটা হয়। এবার ক্রোমোসোমাল অ্যাবারেশন যেটা হয় সেখানে টোটাল নাম্বার অফ ক্রোমোসোম চেঞ্জ হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্রোমোসোমের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম ভাবে ব্যাপারটা হয়, বিভিন্ন হতে পারে। যেমন দেখো এই প্রসেসটাকে বলছে ডুপ্লিকেশন। এখানে তো দেখো নর্মাল এটা ক্রোমোসোম, কিন্তু ডুপ্লিকেটেড হয়ে দেখো একটা পার্ট দুবার হয়ে গেছে, তার জন্য দেখো ক্রোমোসোমটা কিন্তু অল্টার্ড ফর্মে চলে এসছে। এই ঘটনাটাকে বলছে ডুপ্লিকেশন, কারণ কোনো একটা পার্ট দেখো দ্বিগুণ হয়ে গেছে। এই ঘটনাটা যেটা সেটা হচ্ছে ডিলিশন, দেখো এখানে মাঝখান থেকে একটা পার্ট নষ্ট হয়ে গেছে, তাহলে এই প্রসেস যদি এরকম ঘটনা ঘটে এটাকে বলবে ডিলিশন। ইনভার্সন, ইনভার্সন কি হয়েছে, জিনিসটা ঘুরে গেছে। কীরকম ভাবে, দেখো ABCDEF ছিল, এবার যে ঘটনাটা ঘটেছে A আর B এর মাঝখানটা কেটে গেছে আর D আর E এর মাঝখানটা কেটে গেছে, দিয়ে গোটা জিনিসটা ঘুরে গেছে, রোটেট করে গেছে। তার জন্য দেখো A এর পরই চলে এসছে ED, আর যেহেতু এটা ঘুরে গেছে নিচের দিকে তাহলে দেখো CB আর F, তার মানে এই ঘটনাটাকে বলছে ইনভার্সন। এই রকম সব ঘটনা ঘটলেই কিন্তু তার ক্রোমোসোমের অ্যাকচুয়ালি এক্সপ্রেশন যেগুলো সেগুলো চেঞ্জ হয়ে যায়, যার জন্য বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয়। আর ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন মানে হচ্ছে দেখো দুটো ছিল, এটা একটা ক্রোমোসোম ছিল, এটা একটা ক্রোমোসোম, ধরো আমি বললাম এটা ক্রোমোসোম নাম্বার অ্যাকচুয়ালি 1, এটা ক্রোমোসোম নাম্বার 2। এবার দেখো যখনই এদের মধ্যে পার্ট এক্সচেঞ্জ হয়েছে, দেখো এই জায়গাটা দুজনকারই কেটে গেছে, দিয়ে এই পার্টটা জয়েন্ট হয়ে গেছে এই ক্রোমোসোমে, আর এই পার্টটা জয়েন্ট হয়ে গেছে এই ক্রোমোসোমে, যার জন্য দেখো ABCD ক্যাপিটালের পর দেখো চলে এসছে এই নিচের পার্টটা EFG, আর এখানে দেখো ছোট হাতের BCD এরপরই দেখো এই ক্যাপিটাল লেটারের EF চলে এসছে। এবার তোমার মনে হবে এটা তো ক্রসিং ওভার মনে হচ্ছে, ক্রসিং ওভার নয়। ক্রসিং ওভারে যেটা হয় সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে পার্ট এক্সচেঞ্জ হয়, দুটো 1 নাম্বার ক্রোমোসোমের মধ্যে পার্ট এক্সচেঞ্জ হচ্ছে। এর স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারছো এর একটা ক্রোমোসোম নাম্বার 1 আর একটা হয়তো ক্রোমোসোম নাম্বার 2 বা 3, তাহলে এরা তো হোমোলোগাস ক্রোমোসোম নয়, কারণ দুটোর তো দেখো স্ট্রাকচারটাই আলাদা। এর পি আর্ম কিউ আর্ম আর এর পি আর্ম কিউ আর্ম দেখো আলাদা তো, তাহলে সেই জন্য অ্যাকচুয়ালি ক্রসিং ওভারে সবসময় সমসমস্ত বা হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে পার্ট এক্সচেঞ্জ হয়, কিন্তু যদি 1 নাম্বার ক্রোমোসোমের সাথে 5 নাম্বার ক্রোমোসোমের পার্ট এক্সচেঞ্জ হয় তখন সেই ঘটনাটাকে অ্যাকচুয়ালি কিন্তু ট্রান্সলোকেশন বলা হয়। এবার দেখো এর বিভিন্ন ক্যাটেগরি আছে, যেমন দেখা যায় প্রথমেই আসছে ডিলিশন। ডিলিশন মানে হচ্ছে ডিএনএর একটা বা ক্রোমোসোমের একটা পার্ট নষ্ট হয়ে গেল। এবার এটা দু রকম হতে পারে, একটা টার্মিনাল হতে পারে, যদি কোনো সময় প্রান্তদেশটা নষ্ট হয় তখন সেটা টার্মিনাল, যদি মাঝখানের কোনো পোর্শন নষ্ট হয় তখন সেটাকে বলবে ইন্টারক্যালারি। ঠিক একই রকম দেখো যদি কোনো সময় অ্যাকচুয়ালি কোনো ক্রোমোসোমের কোনো একটা পার্ট যদি ডুপ্লিকেটেড হয়ে যায় তখন সেইটাকে বলবে ডুপ্লিকেশন। এবার ডুপ্লিকেশন বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে ট্যান্ডেম। ট্যান্ডেম মানে হচ্ছে দেখো এটা যে সিকোয়েন্সে বসেছে, দেখো এমনিতে ক্রোমোসোমেতে ছিল এখানে লাল সবুজ, এখানেতে কিরকম রয়েছে দেখো একই রিপিটেশনে বসেছে লাল সবুজ, তারপর একটা লাল সবুজ, তাহলে এই ধরনের জিনিসটাকে বলে যেটা সেটা হচ্ছে ট্যান্ডেম, একই রকম রূপেতে এটা বসেছে। রিভার্স ট্যান্ডেম মানে হচ্ছে উল্টোটা, কিরকম হবে ধরো লাল সবুজ পরেরটা যেমন বসেছে উল্টো দিকে ঘুরে বসেছে, তার জন্য এই সিকোয়েন্সটা সেক্ষেত্রে রিভার্স ট্যান্ডেমের ক্ষেত্রে হবে লাল সবুজ সবুজ লাল, তখন সেই জিনিসটাকে বলতো
রিভার্স ট্যান্ডেম। আর ডিসপ্লেস মানে হচ্ছে গায়ে গায়ে বসবে না। ধরো লাল সবুজ এখানে বসে আছে, কিছুটা আবার বেগুনি থাকবে, তারপর হয়তো এসে আবার লাল সবুজটা বসেছে, বা এই আর্মটাতে অ্যাকচুয়ালি লাল সবুজটা রয়েছে, এই ডুপ্লিকেট কপিটা অন্য আর্মটাতে এসে বসলো, তখন সেটাকে বলবে অ্যাকচুয়ালি ডিসপ্লেসড। তো এইরকম তিনটে ক্যাটাগরিতে সেটা হয়। অন্যদিকে দেখো ইনভার্সন। ইনভার্সন মানে একটু আগেই বললাম ঘুরে যাও। এবার ইনভার্সন দেখো এই পার্টটা কাটলো, ঘুরে গিয়ে ওখানে বসে গেছে, এটাও দেখো কাটলো, ঘুরে গিয়ে বসে গেছে। এবার দু রকম হয়, একটা হচ্ছে প্যারাসেন্ট্রিক, একটা পেরিসেন্ট্রিক। প্যারাসেন্ট্রিক কথাটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে যখন ইনভার্সন হচ্ছে তার দেখো সেন্ট্রোমিয়ারের কোনো ইনভলভমেন্ট নেই, কারণ সেন্ট্রোমিয়ারের সাইডের কোনো একটা জায়গায় ইনভার্সনটা হয়েছে। তাহলে এই ধরনের ইনভার্সনকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে প্যারাসেন্ট্রিক ইনভার্সন। প্যারা কথার অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাশে, আর সেন্ট্রোমিয়ার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে সেন্ট্রিক। আর পেরিসেন্ট্রিক কথাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার সহ যদি কোনো সময় রোটেশন হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে পেরিসেন্ট্রিক। অর্থাৎ এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার এখানে ইনভলভ রয়েছে এবং সেন্ট্রোমিয়ার সহ দেখো ঘুরছে, সেই জন্যই এটাকে বলছে যেটা, সেটা হচ্ছে পেরিসেন্ট্রিক। আর একটা জিনিস দেখো এখানে রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সলোকেশন। ট্রান্সলোকেশন মানে হচ্ছে পার্ট এক্সচেঞ্জ। এটা ধরো ক্রোমোসোম এ, এটা হচ্ছে 1 নম্বর ক্রোমোসোম, এটা 2 নম্বর ক্রোমোসোম, তারা দেখো নিজেদের মধ্যে পার্ট এক্সচেঞ্জ করছে। এবার এর তিনটে ক্যাটাগরি হয়। একটা হচ্ছে সিম্পল ট্রান্সলোকেশন, যেখানেতে দেখো এই ক্রোমোসোমটা যেটা রয়েছে এটা 1 নম্বর ক্রোমোসোম, এটা 2, দেখো 1 নম্বর ক্রোমোসোমের একটা পার্ট ভেঙে গিয়ে 2 নম্বরে যোগ হয়েছে, তাহলে এটাকে অ্যাকচুয়ালি বলছে সিম্পল ট্রান্সলোকেশন। এবার দেখো এটা কোত্থেকে ভাঙছে, সেটা হচ্ছে সাইড থেকে, সাইড থেকে ভেঙে অন্যজনের সাইডে গিয়ে অ্যাটাচ হচ্ছে, তো এটাকে বলবে সিম্পল ট্রান্সলোকেশন। যদি কোনো সময় দেখা যায় কোনো একটা ক্রোমোজোমের মাঝখান থেকে একটা অংশ ভেঙে গিয়ে অন্য ক্রোমোজোমের মাঝখানে বসে গেছে, তাহলে এটা কিন্তু প্রান্ত দেশ থেকে ভাঙছে না, মাঝখান থেকে ভাঙছে, অন্য ক্রোমোজোমের মাঝখানে গিয়ে বসে যাচ্ছে, তখন সেই প্রসেস যেটা, সেইটাকে বলা হচ্ছে শিফট। আর কোনো সময় যদি এমন হয় যে দুজনকারই একটা সাইডের দিকের অংশ ভাঙছে এবং নিজেদের মধ্যে পার্ট এক্সচেঞ্জ করছে, এর অংশটা এখানে যাচ্ছে, এর অংশটা এখানে যাচ্ছে, মানে রেসিপ্রোকালের সাথে বাকিদের পার্থক্য হচ্ছে যে এই অ্যাকচুয়ালি সিম্পল ট্রান্সলোকেশন বা শিফট দুজনকারই একজনার থেকে ভেঙে অন্যজনার কাছে যাচ্ছে, এখানে দেখো দুজনকারই ভাঙছে এবং দুজনকার নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, তখন এই ধরনের ট্রান্সলোকেশনকে বলছে অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। তাহলে দেখো এই 3 প্রকারের ট্রান্সলোকেশনই এখানেতে বলা হচ্ছে। এবার চলে আসছি দেখো সেই জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন যেটা পড়ছিলাম, সেই পয়েন্ট মিউটেশনে। পয়েন্ট মিউটেশনের দেখো একটা রয়েছে সাবস্টিটিউশন মিউটেশন। সাবস্টিটিউশন মিউটেশন মানে হচ্ছে যে সেখানেতে যে ঘটনাটা ঘটে, ধরো নর্মালি ডিএনএটা এরকম একটা সিকোয়েন্সে ছিল, এবার এখানেতে আমি ফোকাস করছি এই তিনটেতে, তাহলে দেখো সিটিটি, তাহলে ন্যাচারালি এমআরএনএতে যেটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে জিএএ তৈরি হচ্ছিল, যেটা দেখো গ্লুটামিনকে অ্যাকচুয়ালি কোড করছিল। এখন এখানেতে সি এর বদলে মিউটেশন হয়ে যেটা তৈরি হয়েছে টি, এবং টিটিটি হওয়ার জন্য এখানে দেখো এএএ হয়ে গেছে, তার মানে এখানেতে যেটা হয়েছে সেখানে দেখো সি এর বদলে এসছে যেটা, সেটা হচ্ছে টি, তার মানে সাইটোসিনের বদলে এসছে যেটা, সেটা হচ্ছে থাইমিন। তার মানে ন্যাচারালি দেখো পিরিমিডিন একটা অ্যাকচুয়ালি মানে পিরিমিডিনকে রিপ্লেস করে অপর একটা পিরিমিডিন এসছে, তাহলে এক্ষেত্রে দেখো যখন এসছে তখন কি হয়েছে, শুধু এখানকার অ্যামিনো অ্যাসিডটা গ্লুটামিনের বদলে এখন লাইসিন হয়ে গেছে, তাহলে এইটাকে বলছে সাবস্টিটিউশন মিউটেশন। এবং এক্ষেত্রে কি হয়, শুধু একটাই দেখো সেখানে অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্রেম শিফট মিউটেশন মানে হচ্ছে একটা নতুন অ্যামিনো অ্যাসিড যোগ হয়ে যাওয়া। যখনই একটা নতুন অ্যামিনো অ্যাসিড যোগ হবে এই গোটা ফ্রেমটা কিন্তু পরের এক ধাপ করে বেড়ে যাবে, তার জন্য প্রত্যেকটা সিকোয়েন্সই, কারণ তিনটে তিনটে করে যেহেতু জেনেটিক কোড হয়, নতুন একটা নিউক্লিওটাইড ঢোকা মানেই হচ্ছে যে এই পুরো জিনিসটা শিফট হয়ে যাওয়া, এবং তিনটে তিনটে করে যখনই নিউক্লিওটাইড গণনা করা হবে তখন এর পরবর্তী সব কটা অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হবে। এবং ঠিক একই রকম যদি দেখা যায় যে কোনো একটা সিকোয়েন্স থেকে মাঝের একটা কোনো অ্যাকচুয়ালি পোর্শন বা মাঝের একটা নিউক্লিওটাইড নষ্ট হয়ে গেছে, তখনও কিন্তু দেখো সব যেহেতু জেনেটিক কোডগুলো এক ধাপ করে এগিয়ে আসবে, প্রত্যেকটা কোডের সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যার জন্য এর পরবর্তী সমস্ত অ্যাকচুয়ালি যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে সব পাল্টে যাবে। তো এই ধরনের জিনিসকে অ্যাকচুয়ালি বলা হয় ফ্রেম শিফট মিউটেশন, সেখানেতে একটা নিউক্লিওটাইড অ্যাটাচ হয় বা একটা নিউক্লিওটাইড সেখান থেকে বেরিয়ে যায়, তো এই ধরনের ঘটনাটাকেই বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। তাহলে একটা রয়েছে দেখো সাবস্টিটিউশন মিউটেশন, সেকেন্ড একটা রয়েছে ফ্রেম শিফট মিউটেশন। এবার দেখো সাবস্টিটিউশন মিউটেশন, সেক্ষেত্রে খালি একটাই দেখো বেসের পরিবর্তন হচ্ছে, যার জন্য একটাই অ্যামিনো অ্যাসিড পরিবর্তন হচ্ছে, এর প্রভাবটা কম।
কিন্তু অ্যাড হলে বা ডিলিট হলে গোটা সিকোয়েন্সের দেখো লেন্থটাই পাল্টে যাচ্ছে, সেই জন্য প্রোটিন স্ট্রাকচারের ব্যাপক পরিবর্তন হয়। সেই কারণে সাবস্টিটিউশনের থেকে ফ্রেম শিফট মিউটেশনের প্রভাব কিন্তু অনেক বেশি পড়ে। এবার মিউটেশনের লাস্ট যেটা দেখো রয়েছে সেটা হচ্ছে সিগনিফিকেন্স। প্রথম দেখো অর্গ্যানিক এভলিউশনে এটা খুব কাজ করছে, কারণ মিউটেশন প্রাকৃতিকভাবে হয়েই অভিযোজনের পথে এটা দেখো একটা ধারা যেটা বা অভিব্যক্তির যে ধারা সেটাকে বজায় রাখছে। অনেক সময় লিথাল মিউটেশনের জন্য মানুষের মৃত্যু হতে পারে এবং বিভিন্ন রোগ হয়, যেমন দেখো ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লায়েনফেল্টার সিনড্রোম, এগুলো সবই কিন্তু মিউটেশনের জন্য হয়। এবং অনেক ক্ষেত্রে দেখো মিউটেশনের জন্য ক্যান্সার তৈরি হতে পারে, আবার মিউটেশনের জন্য নতুন ধরনের উদ্ভিদ তৈরি হতে পারে, যেটা কিন্তু অনেক ভালো। এবং বর্তমানে দেখো অ্যাকচুয়ালি বায়োটেকনোলজির মাধ্যমে বিভিন্ন অ্যাকচুয়ালি মাইক্রোবসের মধ্যে মিউটেশন করে সেখান থেকে বিভিন্ন ওষুধ প্রস্তুত করা হচ্ছে, এবং যেটা মেডিকেল সায়েন্সে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এবং বর্তমানে দেখো অ্যাকচুয়ালি মানে জিন থেরাপি, সেই জিন থেরাপি যেটা ট্রিটমেন্টের ভবিষ্যৎ, সেই জিন থেরাপিতেও কিন্তু মিউটেশন যেটা সেটাই কিন্তু প্রয়োগ করা হয়।